বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 5 ডিসেম্বর 2024, শুভ অপরাহ্ন। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। শারীরিকভাবে সুস্থ থাকলেও অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত, কারণ আজকের মার্কেটের যে অবস্থা সেটি কারো কাছেই ভালো থাকার কোনো বার্তা নিয়ে আসে না। আজকে আমরা মার্কেটের সার্বিক যে চিত্র সেটি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেট ৫,১৯৬ পয়েন্টে ক্লোজ হয়েছে এবং মার্কেটের ইন্ডেক্স ৪১ পয়েন্ট নেগেটিভ। তো আজকে আমি আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে কথা বলবো, একই সঙ্গে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে আজকে প্রথমবারের মতো শুনছেন, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। আমি পরবর্তী সময়ে যখন আলোচনা করব তখন আপনার অনুরোধের স্টকটি নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। আপনারাও আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তো আজকে আমরা ইন্ডেক্সের যে সার্বিক পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি। ইন্ডেক্স আজকে হাই হয়েছিল ৫,২৪৪ পয়েন্ট এবং আজকের যে লো সেটি ছিল ৫,১৯৬ পয়েন্ট। লো এবং হাইয়ের যে পার্থক্যটা সেটি আমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ৪৮ পয়েন্ট। আজকে মার্কেট ৪৮ পয়েন্ট নেগেটিভ হয়েছিল, কিন্তু সেখান থেকে মার্কেট ক্লোজ হয়েছে ৪১ পয়েন্টে। এছাড়াও মার্কেটের ডে ওপেন ছিল ৫,২৩৮। এটি হচ্ছে মার্কেটের আজকের লো, হাই এবং ওপেন নিয়ে আলোচনা। এছাড়াও আমরা আজকে দেখেছি মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু গত দিনের তুলনায় কমে গিয়েছে এবং অনেকখানি কমে গিয়েছে। আমরা গত দিনের লেনদেন দেখেছিলাম ৪৭৬ কোটি টাকা, সে তুলনায় আজকে কিন্তু মার্কেটের লেনদেন হয়েছে মাত্র ৩৩৫ কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় ৫৯ কোটি টাকা কিন্তু আজকে মার্কেটের লেনদেন কম হয়েছে। মার্কেটের মিটার যেটি আপ ডাউন সেটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আজকে মাত্র ৪২টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল ৩০৮টি এবং আনচেঞ্জড সেটি ছিল ৩৮টি, অর্থাৎ ৪২টি মাত্র কোম্পানি আজকে আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ডের যে পার্সেন্টেজ যদি আমরা করি মাত্র 10% আজকে শেয়ার আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল প্রায় ৮০% শেয়ার, অর্থাৎ অপরিবর্তিত যে অবস্থা সেটি ছিল ৯.৮%। এছাড়াও আমরা যদি আজকে গেনার লিস্ট দেখি, আজকে গেনার লিস্টে আমরা মিরাকল ইন্ডাস্ট্রিজকে হল্টেড অবস্থায় পেয়েছিলাম, জেড ক্যাটাগরির এই শেয়ারটি। এছাড়াও আমরা মন্য সিরামিক এই শেয়ারটিকে প্রাইস অ্যাকশন দেখেছি। তারপরে জুট স্পিনিং আমরা দেখেছি প্রাইস অ্যাকশন হতে। ড্রাগন সোয়েটার অর্থাৎ ডিএসএসএল এটিও আজকে 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। তো ওরিয়ন ফিউশন আজকে প্রাইস আপ হয়েছে 12 টাকা। এছাড়াও ফ্যামিলি টেক্স, ডোমিনেস এই মোটামুটি কিছু শেয়ার আজকে খুব ভালো প্রাইস অ্যাকশন হয়নি, মাত্র 42টা কোম্পানির আমরা প্রাইস অ্যাকশন দেখেছি। সুতরাং হল্টেড অবস্থাতে মাত্র 1-2টি শেয়ার ছিল, বাকিগুলো সব যে প্রাইস অ্যাকশন হয়েছে সেটিও কিন্তু খুব বেশি না। আমরা গতকালকে যেমনটা দেখেছিলাম বাজারে মিউচুয়াল ফান্ডের আধিপত্য, তার সেই আধিপত্য আজকে কিন্তু ধরে রাখতে পারেনি। আমরা ধারণা করেছিলাম যে আইসিবির যে লোন সেইটি পাওয়ার পরে মিউচুয়াল ফান্ড আপ ট্রেন্ডে যাবে, তবে সেটি মাত্র গতকালকেই দেখলাম। পরবর্তীতে কিন্তু আজকে মিউচুয়াল ফান্ডের একেবারে যাচ্ছে তাই অবস্থা, অর্থাৎ আপনারা যদি একটু মিউচুয়াল ফান্ডকে দেখেন যে ডাউন ট্রেন্ড যেটি সেটি কিন্তু একেবারে 32টি এবং আপ ট্রেন্ড কিন্তু মাত্র 2টি। এছাড়াও আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে আজকে সেক্টর বাই গেনারের প্রথমে দেখছি 7টি শেয়ার আজকে তাদের আপ ট্রেন্ডে ছিল এবং ডাউনে ছিল
28টি এবং টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল গতকালকে ছিল 5 নম্বরে, আজকে কিন্তু সেটি 3 নম্বরে উঠে এসেছে। এটি একটি বড় সেক্টর। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং তিনটি সেক্টরে কিন্তু অনেক অনেকগুলো স্টক নিয়ে কোম্পানি নিয়ে কিন্তু এই সেক্টরগুলো, তো তাদের এই অবস্থা। আজকে মার্কেট সব দিক বিবেচনা করে মার্কেটের যে পরিস্থিতি সেটি কিন্তু খুবই ভয়াবহ ছিল এবং সাধারণ বিনিয়োগকারীদের যে আস্থার জায়গা সেটি কিন্তু তারা মানে একেবারে নষ্ট করে দিয়েছে। তো চলুন আমরা একটু চার্ট দেখি এবং এই ইন্ডেক্সের যে কি অবস্থা সেটি একটু দেখে আসি। আজকের ইন্ডেক্সের আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটি আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইভিনিং স্টার, আমি এটাকে বলবো ক্যান্ডেল প্যাটার্ন। এই ইভিনিং স্টার প্যাটার্নটা কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার যে সেটিকে থামিয়ে দেয়, অর্থাৎ আমরা পরপর 3 দিন এখানে 3টি গ্রিন ক্যান্ডেল দেখেছিলাম। সেই গ্রিন ক্যান্ডেলের পরে একটি রেড ক্যান্ডেল, অর্থাৎ শেয়ার বাজারের যে আগামী দিনে নেগেটিভের প্রবণতা শুরু হবে, অর্থাৎ আগামীকাল রবিবার মানে পরবর্তী যে দিনটি লেনদেন হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ছিল, রবিবারে আমরা মার্কেট যে ডাউন ট্রেন্ডে আসবে, নেগেটিভ হবে, সেটি কিন্তু একটি ভালো ইঙ্গিত দিয়ে রেখেছে আজকের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তবে এখানে শেয়ারটি কিন্তু তার যে সাপোর্ট সেখানে কিন্তু একটি সাপোর্টকে সে রেসপেক্ট করে আছে। এই সাপোর্টটা সে গ্রহণ করেছে, অর্থাৎ 5196.82 যে সাপোর্ট, এই সাপোর্টটি কিন্তু ইন্ডেক্স ধরে রেখেছে। এছাড়াও পরবর্তীতে সাপোর্ট আমরা 5254 বা 5255টা এই যে দেখেছিলাম, যদি ব্রেকআউট হতো তাহলে আমরা ইন্ডেক্সের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতাম, কিন্তু সেই সাপোর্টটি কিন্তু সেই 5254 যে বাধা সেটি কিন্তু মার্কেট অতিক্রম করতে পারেনি। অর্থাৎ আজকে কিন্তু আমরা মার্কেটের হাই দেখেছিলাম 5244, অর্থাৎ 10 পয়েন্ট নিচে কিন্তু ছিল এবং সর্বশেষ কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে। আজকের যে ক্লোজ সেটিও কিন্তু 5196। সুতরাং এইখান থেকে মার্কেটের আরো একটু ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাটা আমরা যদি ফার্স্ট ধরি সেটি হচ্ছে 5170, এবং এই সাপোর্টটাকে যদি মার্কেট রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, না করলে আমরা কিন্তু 5110 এই লেভেলটাতে আমরা মার্কেটকে দেখতে পাবো, 5110 থেকে 5140। তো এখন মার্কেটের যে আরএসআই সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসছে। আমরা কিন্তু গতদিন দেখেন এই আরএসআইটাকে 3 দিন যেখানে মার্কেট এই গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু 3 দিন আমরা আরএসআই কে একটু ঊর্ধ্বমুখী হতে দেখেছিলাম, কিন্তু গতকালকে যে আমি আলোচনাটি করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে মার্কেটের যে ক্যান্ডেলের উপরে যে শ্যাডো গতকালকে করেছিল সেটি কিন্তু বলে দিয়েছিল যে সে ডাউন ট্রেন্ডে যাবে আজকে, অর্থাৎ বৃহস্পতিবার সে ডাউন ট্রেন্ড অব্যাহত রাখবে, সেটি একটা ইঙ্গিত দিয়ে রেখেছিল। তবে অন্যান্য যে পরিস্থিতি, অবস্থানগত যে হিস্টোগ্রাম বা ম্যাকডি, আরএসআই সবকিছুই কিন্তু পজিটিভ থাকা সত্ত্বেও আজকে কিন্তু মার্কেট একেবারে সরাসরি সেল সিগন্যালে, দেখেন মুভিং অ্যাভারেজ কিন্তু আজকে এই ইন্ডেক্সের প্রাইজের উপরে অবস্থান করছে এবং আজকের যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু সবুজ থেকে আজকে কিন্তু ধূসর এবং ছোট আকৃতির হয়েছে। এছাড়াও ম্যাকডিও কিন্তু আজকে মুখোমুখি, অর্থাৎ অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা সমান্তরাল ভাবে রয়েছে, সরল রেখায় মানে একদম সমান, যে কোনো মুহূর্তে হয়তো এই উপরে উঠে যাবে। হয়তো আমরা রবিবারেই হয়তো শেয়ারটির এই এমএসিডিতে আমরা হয়তো অরেঞ্জ রেখাকে উপরে দেখব, ব্লু রেখার। এছাড়াও আমরা যে হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছি এখানেও সে ছোট করে ফেলেছে এবং আগামীকাল রবিবারে এটিও হয়তো ধূসর হয়ে রেড ক্যান্ডেলে পরিণত হবে। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স নিয়ে আমার আলোচনা। তো আমরা একটু যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে আমরা অবশ্যই এই আলোচনা শোনার চেষ্টা করব এবং একই সঙ্গে মার্কেটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমরা বিনিয়োগে আগ্রহী উঠবো। আমরা যেন আমাদের বিনিয়োগটা যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে যায়, আটকে না যায়, এবং আমরা যেন একটি বিনিয়োগ যেন অনেক দিন ধরে
আটকে না থাকি সে বিষয়ে লক্ষ্য রেখে ফান্ডামেন্টাল শেয়ারগুলো পি রেশিও এবং তার ইপিএস গুলো দেখে দেখে আমরা বেছে বেছে শেয়ারে এন্ট্রি নিব এবং সব শেয়ারে যেন একসাথে এন্ট্রি না নিই, অনেকগুলো স্টককে যেন আমরা এন্ট্রি না নিই। একজন মানুষের যদি ভালো পোর্টফোলিও থাকে তাহলে তার 3 থেকে 4টি স্টক থাকাটাই সব থেকে ভালো। বেশি পোর্টফোলিওতে শেয়ার রাখলে কিন্তু লসের পরিমাণটাও অনেক বেশি বেড়ে যায়, এই বিষয়টিও আপনারা মাথায় রাখবেন। তো এরপরে আমি আপনাদের রিকোয়েস্টের শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি ডিএসএস এই ডিএসএসএল এই শেয়ারটি নিয়ে একটু আলোচনা করব। এটির একটা রিকোয়েস্ট রয়েছে আমার। তো এর আগেও আমি আমার চ্যানেলে ডিএসএসএল নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকেও গতকালকের এই অনুরোধের কারণে আমি শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি আজকে নেগেটিভ বাজারেও শেয়ারটি কিন্তু তার প্রাইস ধরে রেখেছে, অর্থাৎ 50 পয়সা শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে এবং শেয়ারটির যে আজকের ক্যান্ডেল সেই ক্যান্ডেলটার খুব বেশি ভালো বলবো না। এইখানে যদি তার এই শ্যাডোটা যদি একটু কম থাকতো, অর্থাৎ এই 11 টাকা 80 পয়সা এই লেভেলটাতে থাকতো, তাহলে এই শেয়ারটির ভালো একটা সম্ভাবনা থাকতো আগামী দিনে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। তবে আজকে শেয়ারটি যে ভলিউম করেছে, এখানে এই ভলিউমটা কিন্তু অনেক বেশি এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আজকে 1,51,02,000 ভলিউম করেছে শেয়ারটি, অর্থাৎ গত দিনের তুলনায় প্রায় 50 লক্ষ ভলিউম, সরি 37 লক্ষ ভলিউম কিন্তু শেয়ারটি বেশি করেছে এবং শেয়ারটির যে আরএসআই সেটিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক বেশি 83.63। তো এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, তার আরএসআই কিন্তু অনেক বেড়ে গিয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে হিস্টোগ্রামের যে বার সেটি ভালো, খুব সুন্দরভাবে গ্র্যাজুয়ালি সে খুব গাঢ় সবুজ করে বড় বড় বার তৈরি করছে। এছাড়াও তার যে আরএসআই সেটিও অনেক সুন্দর অবস্থাতে, সরি ম্যাকডি সেটিও কিন্তু খুব সুন্দর অবস্থাতে এবং ঊর্ধ্বমুখীতে রয়েছে। তবে শেয়ারটির আগামী দিনে শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সেক্ষেত্রে যদি বলি তাহলে বলবো যে 90% শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। এবং এই শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি ভালো এসেছে, তবে শেয়ারটির কিন্তু যে কি বলে ক্যাশ ডিভিডেন্ড সেটি কিন্তু মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির 19 তারিখে রেকর্ড ডেট, সেটিও আপনারা মাথায় রাখবেন। তো এই টেক্সটাইল সেক্টরের আমরা বিভিন্ন শেয়ারকে আমরা আপ ট্রেন্ডে দেখেছিলাম, তো তার মধ্যে কিন্তু এই ড্রাগন সোয়েটার অন্যতম এবং আমরা যদি এই 26শে নভেম্বরের এই ক্যান্ডেলটি দেখি, এখানে শেয়ারটির প্রাইস ছিল 7 টাকা 90 পয়সা ক্লোজিং প্রাইস এবং সেখান থেকে কিন্তু শেয়ারটি আমরা হাই দেখেছিলাম 12 টাকা 10 পয়সা এবং গত দিনের যে এই যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সে ক্রিয়েট করা আনচেঞ্জ অবস্থায় থাকে, কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি এবং গতকালকের যে 12 টাকা 10 পয়সা, এখানে 12 টাকা 10 পয়সা সে হাই করেছিল, তার নিচেই কিন্তু আজকে সে ক্লোজ দিয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আজকের যে ভলিউমটি হয়েছে সেটি যদি আমরা বলি, এখানে কিন্তু বাই ভলিউম অনেক বেশি ছিল সেল ভলিউমের তুলনায়। তবে শেষের দিকে এসে কিন্তু শেয়ারটিতে অনেক বড় বড় সেল ভলিউম আমরা দেখেছি। তো এই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। আগামী দিনে এই শেয়ারটির একটি বড় কারেকশন, আগামী দিন না, কারেকশনে আসলে কিন্তু এই শেয়ারটি কন্টিনিউয়াসলি 2-3 দিন আমরা একটা কারেকশন দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত ডিএসএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে জিকিউ বলপেন, এই শেয়ারটি নিয়ে আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, আমি একটু জিকিউ বলপেনের কি ধরনের অবস্থায় রয়েছে সেটি একটু দেখি। জিকিউ বলপেন আজকে দেখতে পাচ্ছি 129 টাকা, সরি 125 টাকা 90 পয়সা শেয়ারটির প্রাইস ক্লোজ হয়েছে এবং শেয়ারটির যে ধরনের ক্যান্ডেল করেছে সেটি খুব একটা সুবিধাজনক না, অর্থাৎ আগামী দিনেও শেয়ারটি ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে, অর্থাৎ আজকে কিন্তু শেয়ারটি 2 টাকা 60 পয়সার মতো প্রাইস নেগেটিভ হয়েছে। আমরা যদি এখানটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন 2 টাকা 60 পয়সা আজকে শেয়ারটির প্রাইস ডাউন হয়েছে এবং শেয়ারটির যে ভলিউম সেটি গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে, তবে সেটি কিন্তু খুব বেশি না, অল্প সামান্য কিছু ভলিউম আমরা এখানে শেয়ারটির বৃদ্ধি পেতে দেখেছি এবং শেয়ারটির যে আরএসআই সেটি দেখেন ক্রমান্বয়ে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসছে, অর্থাৎ শেয়ারটি যেহেতু বাই সিগন্যাল সেল সিগন্যালে রয়েছে, সুতরাং শেয়ারটি আরো প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে, এটি বলার
মানে খুব বেশি একটা কষ্ট হচ্ছে না, কারণ শেয়ারটি আমরা যে পি রেশিও সেটি এবং তার যে ইপিএস সবকিছু মিলিয়ে শেয়ারটি যে খুব ভালো অবস্থানে রয়েছে সেটি কিন্তু না। এই জিকিউ বল পেন আমরা এই ইয়ারলি যে হাই সেটি কিন্তু 172 টাকা ছিল, এবং রিসেন্ট যে হাই শেয়ারটির আমরা যদি একটু লাইফ সার্কেল দেখি শেয়ারটির, সেটি কিন্তু আমরা দেখতে পাই 100 কত টাকা, 153 টাকা এই লেভেলে কিন্তু শেয়ারটির হাই হয়েছিল। অর্থাৎ এর পরবর্তীতে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে এসেছে, এবং এই ডাউন ট্রেন্ডটা শেয়ারটি কন্টিনিউ করে যাচ্ছে। আপনারা যদি একটু দেখেন যে এই শেয়ারটির আমরা 24-এর যদি আরেকটু এই সাইডে যাই, এইখানটাতে, হ্যাঁ, 24-এর মেতে আপনারা দেখেন এই শেয়ারটির প্রাইস ছিল 105 টাকা লো। এই যে লো এপ্রিলে, এই লো এর পরে শেয়ারটি কিন্তু 105 টাকা থেকে 145 টাকা আমরা একটা টানা র্যালি দেখেছিলাম। পরবর্তীতে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে এসে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে গিয়েছে, অর্থাৎ 111 টাকা থেকে শুরু করে 121 টাকা এই লেভেলটাতে শেয়ারটি ছিল। পরবর্তীতে আবার এইখানে শেয়ারটি যখন ভলিউম গেইন করে, এই ভলিউম গেইন করে কিন্তু শেয়ারটি আবার তার প্রাইস আপ ট্রেন্ডে নিয়ে যায়। এইভাবে কিন্তু শেয়ারটি আমরা প্রাইস অ্যাকশন হতে দেখেছি, এবং সে যখনই প্রাইস অ্যাকশন করেছে তখনই কিন্তু শেয়ারটি ভলিউম পেয়েছে। যদিও এই শেয়ারটির পাবলিক হোল্ডিং খুব বেশি না, তবে শেয়ারটি যে একেবারে পূর্বে ভলিউম করেনি ঠিক তেমনটাও কিন্তু না। শেয়ারটি কিন্তু পূর্বে অনেক ভালো ভলিউম করেছে, সে তুলনায় এখন শেয়ারটির ভালো ভলিউম নাই, এবং একই সঙ্গে শেয়ারটির যে ইপিএস আসে, কোয়ার্টারলি যে ইপিএস গুলো আসে, সেই ইপিএস গুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনি যদি এই দিকটাতে দেখেন, এখানে শেয়ারটি একটা ডাব্লু প্যাটার্ন আকৃতিতে জানুয়ারি শুরু থেকেই শুরু থেকেই সে ডাউনে আসে, একদম শুরুতে 100 টাকার এই লেভেলটাতে জানুয়ারির কি বলে যে 29 থেকে 30শে জানুয়ারি এই লেভেলে সে লো তৈরি করে, এবং সেই লো তৈরি করে ডাব্লু প্যাটার্নে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন হয়, এবং ক্রমান্বয়ে সে হাই আর হাই তৈরি করে, এবং ইয়ারলি 173 টাকা এই হাইটি তৈরি করে। তো এখন যে শেয়ারটি এই যেভাবে এখানে অবস্থান করছে, সেখানে কিন্তু তার কোনো ধরনের প্যাটার্ন সে কিন্তু তৈরি করতে পারেনি, এবং যখনই সে চেষ্টা করেছে তখনই সে ব্যর্থ হয়েছে সেল প্রেশারের কারণে। তো এখন এই শেয়ারটির বর্তমান যে রেঞ্জ, সেই রেঞ্জে যদি আমি একটু বলি, তাহলে এই শেয়ারটির আমরা প্রাইস আরো ডাউন ট্রেন্ডে দেখতে পাবো, এবং সেই ক্ষেত্রে শেয়ারটি হয়তো তার যে সাপোর্ট এই 121 টাকা এই লেভেল থেকে 119 টাকা এই লেভেলে আমরা এই জিকিউ বল পেনকে দেখতে পাবো। জিকিউ বল পেনের যে অ্যানুয়াল যে রিপোর্ট, সেটিও আপনারা জানেন যে শেয়ারটি কিন্তু এবার ডিভিডেন্ড ভালো দেয়নি, মাত্র সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে ইপিএস, অ্যানুয়াল ইপিএস এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস, অ্যানুয়াল ইপিএস পজিটিভ আসলেও এই ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা কিন্তু শেয়ারটির পজিটিভ এসেছে। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির এখন আমি বলবো যে এই 100 যে কথাটি বলেছিলাম, 119 টাকা থেকে 122 টাকা এই লেভেলটাকে শেয়ারের কারেকশন জোন ধরতে হবে, এবং এই কারেকশন শেষ করে শেয়ারটি আপ ট্রেন্ডে গেলে তাহলে আমরা শেয়ারটিকে 135 টাকার এই লেভেলটাতে দেখতে পাবো। 135 থেকে 130 এই লেভেলটাতে এই জিকিউ বল পেন আসবে। আর যদি শেয়ারটি তার এই সাপোর্টকে রেসপেক্ট না করে যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, তাহলে কিন্তু শেয়ারটি 115 টাকা থেকে এই 112 টাকা এই লেভেলে চলে আসবে। তো এই বিষয়টিও আপনারা লক্ষ্য করবেন। শেয়ারটির ন্যাব সেটি কিন্তু ভালো। তো শেয়ারটি আমরা পূর্বে পারফর্ম করতে দেখেছি। তো বর্তমান সময়ে মার্কেটের সার্বিক পরিস্থিতি এবং ম্যাসিকুলিনিয়াস সেক্টরের যে আমরা ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ডে খুব বেশি আমরা দেখি নাই ওই সেক্টরের শেয়ারগুলোতে, ঠিক তেমনটিও এই জিকিউ বল পেনের ক্ষেত্রে হয়েছে। এই হচ্ছে মূলত জিকিউ বল পেন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ওরিয়ন ফার্মা নিয়ে আমি আলোচনা করব। এই ওরিয়ন ফার্মার আলোচনা আমি কয়েকদিন আগেই খুব বেশি না, খুব সীমিত কয়েকদিন আগে আমি করেছিলাম। তো ওরিয়ন ফার্মার আজকের কি অবস্থা? ওরিয়ন ফার্মা আমরা আজকে দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন হয়েছে শেয়ারটিতে, এবং তার যে আজকে হাই হয়েছিল 39 টাকা, 38 টাকা
কত পয়সা, হাই হয়েছিল 39 টাকা 60 পয়সা এবং শেয়ারটির যে লো সেটি ছিল 38 টাকা 30 পয়সা এবং ক্লোজিং প্রাইস 38 টাকা 70 পয়সা। এখন আমাকে দেখতে হবে শেয়ারটি গতকালকের হাইয়ের উপরে ক্লোজ করছে নাকি। আমরা গতকালকের যে হাই দেখেছিলাম সেখানে কিন্তু শেয়ারটির হাই ছিল 40 টাকা 10 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু 40 টাকা 20 পয়সা, সেখানে কিন্তু আজকে কিন্তু শেয়ারটি গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। এটি একটি নেগেটিভ বার্তা, অর্থাৎ প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। এখানে আহ, যে শ্যাডোটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু অনেক উপরে অনেক বড় শ্যাডো রয়েছে এবং গত দিনের হাইয়ের উপরে আজকে কিন্তু তার প্রাইস গিয়েছিল, অর্থাৎ 39 টাকা 60 পয়সায় গিয়েছিল প্রাইসটি। তো শেয়ারটি আজকে তার গত দিনের উপরে ক্লোজ করতে না পারা এবং তার যে ভলিউম সেটিও কিন্তু অনেক নিচে নেমে এসেছে এবং আজকে তার যে ভলিউম সেখানে কিন্তু আমরা সেল প্রেশার অনেক দেখেছি অরিয়ন ফার্মার। তবে অরিয়ন ফার্মার এই কারেকশন যেটি চলছে সেটি কিন্তু স্বাভাবিক, কারণ শেয়ারটি গতকালকেই আমরা জানি যে তার সাসপেন্ডেড রেকর্ড ডেট ছিল এবং শেয়ারটি 10% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ দিয়েছে। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির প্রাইস আর একটু ডাউন ট্রেন্ডে আসবে এবং ডাউন ট্রেন্ডে এসে তার এখানে যেহেতু শেয়ারটির সেল সিগন্যালে রয়েছে শেয়ারটি, সুতরাং আমার কাছে এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে আমি বলবো যে আমি জানি না আপনাদের বাই প্রাইসটা কেমন, তবে শেয়ারটির এই লেভেলটাতে শেয়ারটির আসার সম্ভাবনা রয়েছে 37 টাকা 30 পয়সা। এই লেভেলটাতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং এইখানে যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, আর যদি না করে তাহলে আমরা হয়তো 36 টাকা 20 পয়সা এই লেভেলে শেয়ারটি সর্বশেষ সাপোর্ট হিসাবে ধরতে পারি এবং এখান থেকেই শেয়ারটি আশা করি ঘুরে যাবে এবং ঘুরে গেলে শেয়ারটি প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো এবং সেক্ষেত্রে হয়তো 40 টাকা 50 পয়সা থেকে শুরু করে আমরা শেয়ারটির প্রাইস দেখতে পাবো 41 টাকা 20 পয়সা এই লেভেলে। তো এই শেয়ারটির যে আপনারা আরএসআই দেখতে পাচ্ছেন সেটিও একেবারে সমান্তরালভাবে যাচ্ছে এবং হিস্টোগ্রামের যে বারটি সেটিও কিন্তু একেবারে এই অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা একেবারে শরীরের সঙ্গে লেগে একত্রিত হয়ে রয়েছে। এছাড়াও শেয়ারটির যে হিস্টোগ্রামে ম্যাকডি সেটিও, সুতরাং শেয়ারটিতে এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না এবং এখানে এন্ট্রি না নিয়ে আমি মনে করব শেয়ারটি যেহেতু কারেকশনে আছে এবং কারেকশন হবে, সেক্ষেত্রে 36 টাকা 40 পয়সা এই লেভেলটা থেকে শুরু করে এই 37 টাকা এই লেভেলে শেয়ারটিতে এন্ট্রি নিলে শেয়ার থেকে প্রফিট টেক করা সহজ হবে এবং সেক্টর ওয়াইজ যখন মুভমেন্টে আমরা ফার্মাসিউটিক্যালসকে সবসময় 3-4 নম্বরে দেখছি, সুতরাং এই ওরিয়ন ফার্মাও একটু মুভমেন্টে থাকলেই প্রাইস অ্যাকশন হবে। তো এই হচ্ছে মূলত অরিয়ন ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আরেকটি কি বলে এটাকে, এই টেক্সটাইল সেক্টরের একটি শেয়ারের আবেদন ছিল, সেটি আমাকে একটু দেখতে হচ্ছে। সেটি কুইন সাউথ, হ্যাঁ কুইন সাউথ নিয়ে আমার একটা অনুরোধ ছিল। আমি একটু দেখতে পাচ্ছি কুইন সাউথ একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং শেয়ারটি রেকর্ড ডেট শেষ করেছে 28 তারিখে, সাসপেন্ডেড রেকর্ড ডেট, এবং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের খুব ভালো ধরনের ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে আমরা শেয়ারটির যে প্রাইস সেটিও দেখতে পাচ্ছি মাত্র 13 টাকা 50 পয়সা এবং এখানে শেয়ারটি কিন্তু আনচেঞ্জড অবস্থায় আজকে শেষ করেছে এবং শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু গ্র্যাজুয়ালি যে ধরনের ভলিউম সে করে এই 3 দিনের যে নেগেটিভ ট্রেন্ডে এইটা, সেটিও কিন্তু সে এখানেই করেছে, অর্থাৎ 5 লক্ষ ভলিউম, 5,55,000 ভলিউম শেয়ারটি করেছে। সুতরাং এই শেয়ারটির এখন পর্যন্ত আমরা সেল সিগন্যাল দেখছি না এবং শেয়ারটি প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই ভলিউম করতে হবে। যদিও টেক্সটাইল সেক্টরের একটি ভালো এই কুইন সাউথ শেয়ারটি আমরা পূর্বে শেয়ারটির অনেক ভালো প্রাইস অ্যাকশন হতে দেখেছি। আমরা 23 টাকা 24 টাকায় এই শেয়ারটি আমরা 52 সপ্তাহের হাই দেখেছিলাম। তবে এই শেয়ারটি কিন্তু আবার ইয়ারলি লো এই বছরেই করেছে, যেটি আমরা রিসেন্টলি যদি আপনারা এখানে দেখেন এই যে 28 অক্টোবর এখানে কিন্তু শেয়ারটি লো তৈরি করে। লো এর পরে শেয়ারটি কিন্তু একটু মুভমেন্টে গিয়েছিল এবং সেক্ষেত্রে সে এখানে ভলিউমও পেয়েছিল। তো এইখানটাতে শেয়ারটির একটি ভলিউম রয়েছে, সাথে প্রাইসে একটা আপ ট্রেন্ড রয়েছে। তবে শেয়ারটি কিন্তু আনচেঞ্জড অবস্থাতে রয়েছে। আনচেঞ্জড অবস্থাতে থাকলে যেটি হয় যে এখানে 50-50 একটা সম্ভাবনা থাকে, হয় প্রাইস আপ হবে
অথবা প্রাইস ডাউন হবে। সেক্ষেত্রে যদি আপ হয়ে যায় তাহলে আমরা একদিন বা 2 দিনের একটা ছোট, ছোট আপ ট্রেন্ড দেখি। কিন্তু পরবর্তীতে যখন ডাউন ট্রেন্ডে আসে তখন কিন্তু এই যে আনচেঞ্জড অবস্থার যে প্রাইসটা থাকে, আমি এটি কিন্তু আপনাদের যারা শুনছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, আনচেঞ্জড অবস্থার যে প্রাইসটা থাকে ঠিক তার নিচে এসে কিন্তু শেয়ারটি প্রাইস তার নিচে কিন্তু চলে আসে এবং এটি অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে। তো সুতরাং এটি যদি আপনি আপ ট্রেন্ডে দেখেন বা 14 টাকা বা 14 টাকা 10-20 পয়সা, এটাতে এইখানটাতে আমরা হয়তো কুইন সাউথকে দেখতে পাবো। বাট এই 14 টাকা 20 পয়সা বা 14 টাকা 10 পয়সা এই লেভেলটা থেকে আসার পরে শেয়ারটি কিন্তু আবারও 13 টাকা বা 13 টাকা 20 পয়সা এই লেভেলটাতে কিন্তু আপনি আবার শেয়ারটিকে দেখতে পাবেন। এটি আপনি নোট করে রাখতে পারেন, আসবে এই পজিশনে। সুতরাং এখন কুইন সাউথের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা এই বললাম 13 টাকা 10 পয়সা এই লেভেলটাতে শেয়ারটির আসার সম্ভাবনা রয়েছে এবং এসে শেয়ারটি যেহেতু সেল সিগন্যাল আমরা দেখতে পাবো, কারণ শেয়ারটি আপনি দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটির যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু এবং শেয়ারটির যে মূল্য অর্থাৎ প্রাইস 13 টাকা 50 পয়সা সেটি কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে আজকে তার হিস্টোগ্রামের যে বাড়তি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসে। এছাড়াও তার এমএসিডিটাও আমরা একটু দেখতে পাচ্ছি সে ডাউন ট্রেন্ডে আসার জন্য একটি সুযোগ খুঁজছে এবং সে হয়তো চলেও আসবে। সুতরাং আজকে যে শেয়ারটির ভলিউম ছিল সেটিও আপনারা জানেন যে 5 লক্ষর মতো যে ভলিউম করেছে, সেখানে কিন্তু বায়ার এবং সেলার খুব ভালোভাবেই তারা অ্যাক্টিভ ছিল। এই বিষয়টিও একটি সেক্টরের একটি শেয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটিও আজকে আমরা এই কুইন সাউথ টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি। তো এরপরে আমি আপনাদের অনুরোধের অনেকগুলো স্টক, আসলে এত স্টক নিয়ে আলোচনা করি কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে আপনারা শেয়ার করেন না বা কমেন্টস করেন না। এটা খুব দুঃখজনক। অনেকগুলো রিকোয়েস্ট, আপনি গতকালকে আমি ভিডিও ছাড়ার পরে এখন পর্যন্ত আমি 86টা শেয়ারের রিকোয়েস্ট পেয়েছি। তো আমি সেখান থেকে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে রিকোয়েস্টগুলো থাকে আমি সেগুলো ওইখানেই সলভ করার চেষ্টা করি এবং ওইখানেই বলে দিই। তো এখান থেকেও আমি নিয়েছি, তারপরে আমার কমেন্টসের যে আপনারা করেন সেখান থেকে নিয়েছি, পাশাপাশি ফেসবুকের যে গ্রুপ সবার সঙ্গে থাকি সেখানের কিছু রিকোয়েস্ট থাকে। তো সবকিছু মিলিয়ে 86টা রিকোয়েস্ট এই আমি 3 দিনে, আগামীকালকেও আমি রিকোয়েস্ট নিয়ে আলোচনা করব, শুক্রবার শনিবার 2 দিন এবং আজকে সহ 3 দিনে আমি জানি না কতগুলো রিকোয়েস্ট আপনাদের শেষ করতে পারবো। তবে আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন, আমি সেটাই চাই এবং আমি আপনাদের রিকোয়েস্টের শেয়ার নিয়ে অবশ্যই আলোচনা করব। হয়তো 2-1 দিন সময় লাগতে পারে বা আমি কারো রিকোয়েস্টটাকে ওইভাবে এড়িয়ে যায় না। এটাই হচ্ছে আমার নীতি। আমি চেষ্টা করি বলার জন্য এবং আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। এরপরে রিকোয়েস্টটি ছিল আইটি সেক্টরের একটি শেয়ার নিয়ে, সেটি হচ্ছে আইটিসি। তো আইটিসির যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। আইটিসির আজকে হাই ছিল কত ছিল 37 টাকা 90 পয়সা এবং শেয়ারটির আমরা লো দেখলাম 36 টাকা 70 পয়সা এবং ক্লোজিং প্রাইস ছিল 36 টাকা 90 পয়সা এবং শেয়ারটির আজকের যে প্রাইস ডাউন ট্রেন্ড সেটি কিন্তু গতকালকেই শেয়ারটি তার যে ক্যান্ডেলের মাধ্যমে সেটি সে সিগন্যাল দিয়ে রেখেছিল এবং আমরা যদি একটু তার লাইফ সার্কেলটাকে একটু দেখি তাহলে আমরা একটু দেখতে পাবো যে আইটি সেক্টরের এই আইটিসি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এই শেয়ারটি কিন্তু তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু পজিটিভ দিয়েছে। একই সঙ্গে শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 11%। সুতরাং এখানে শেয়ারটি নভেম্বরের 14 তারিখে যে রেকর্ড ডেটটি ছিল সেই রেকর্ড ডেট অনুযায়ী শেয়ারটির একটু প্রাইস কারেকশন সহ শেয়ারটির ভলিউম এবং ইন্ডেক্স প্লাস তার মুভমেন্ট সেক্টর না থাকায় কিন্তু সেভাবে প্রাইস অ্যাকশন হয়নি। তো সুতরাং শেয়ারটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এই শেয়ারটি যারা বিনিয়োগে আছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। এই শেয়ারটিও অবশ্যই এই আইটি সেক্টর মুভমেন্টে আসলে ভালো করবে এবং আপনারা এটাও জানেন যে আমরা আইটি সেক্টরে কিন্তু খুব বেশি কি বলে মুভমেন্ট আমরা দেখি না। এটি খুব স্লো একটি সেক্টর এবং মাঝে মাঝে আপ ট্রেন্ডে আসে। আজকে কিন্তু আইটি সেক্টরে ভালো একটি মুভমেন্ট আমরা প্রথম দিকে দেখেছিলাম, গতকালকেও ছিল, কিন্তু পরবর্তীতে সেই মুভমেন্টটা কিন্তু আইটি সেক্টর ধরে রাখতে পারেনি। তো আজকেও আইটি সেক্টরের এই আমরা অবস্থা।
দেখতে পাচ্ছি আজকে শেয়ারটি 5 লক্ষ ভলিউম করেছে এবং গত দিনের যে ভলিউম সেটির থেকে কিন্তু শেয়ারটি অনেক কম ভলিউম করেছে, অর্থাৎ প্রায় 7 লক্ষ ভলিউম কম করেছে এবং আজকের যে ভলিউম সেখানে কিন্তু আমরা সেল প্রেসার দেখতে পেয়েছি প্রায় 4 লক্ষর উপরে। আজকে কিন্তু শেয়ারটি সেল প্রেসার ছিল এবং সেই সেল প্রেসার দিয়েই কিন্তু শেয়ারটি এখানে গাঢ় লাল করেছে, অর্থাৎ তার যে ম্যাকডি সেটি দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডের অবস্থায় রয়েছে এবং আরএসআই-টিও একেবারে এখান থেকে একেবারে 60 থেকে একেবারে 49 একটা বড় ডাউন ট্রেন্ডে যে পরপর 2 দিন সে এখানে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করছে এবং এখন পর্যন্ত যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেটিও শেয়ারটির আগামী দিনে নেগেটিভ ট্রেন্ডের বার্তায় নিয়ে আসে এবং সেক্ষেত্রে আমি যদি একটু আপনাদেরকে বলি যে সে কি ধরনের নেগেটিভ ক্রিয়েট করতে পারে, সেটি আমরা যদি তার 36 টাকা 30 পয়সার যে এইটা সেটি আমরা ধরে নিতে পারি যে শেয়ারটি হয়তো এই লেভেলে এসে তার এই কারেকশনটা শেষ করে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে কিছুদিন যাবে এবং সেই সাইডওয়েজ মুভমেন্টের প্রাইস অ্যাকশনটা কেমন হবে সেটিও যদি আপনারা সেটিও আপনাদেরকে বলতে পারি। সেটি 39 টাকা থেকে 40 টাকার এই প্রাইস অ্যাকশনটা দিয়ে হয়তো আমরা আইটিসি কে দেখতে পাবো এবং এই 36 টাকা 30 পয়সা এই লেভেল পর্যন্ত আইটিসি আসবে এবং তার যে মুভমেন্টের প্রথম শর্ত সেটি হচ্ছে ভলিউম গেইন করতে হবে এবং সেই ভলিউমটা কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে এবং সেটি কিন্তু সে এই যে আমরা এখানে এসে দেখি শেয়ারটি যে 28 অক্টোবর যে তার ইয়ারলি লো করে 31 টাকা 10 পয়সা, এর পরবর্তী সময় অর্থাৎ আজ পর্যন্ত শেয়ারটি কিন্তু একটি ভলিউম ধরে রেখেছে। মাঝে মাঝে দুই একটা আনইউজুয়াল ভলিউম করলেও শেয়ারটি কিন্তু ভলিউম একেবারে ছেড়ে দেয়নি, অর্থাৎ 5 লক্ষ 13 লক্ষ 20 লক্ষ এই ধরনের ভলিউম সে কিন্তু করেছে। তবে এই ভলিউমটা শেয়ারটি ধরে রাখতে হবে এবং ভলিউম ধরে রাখলে শেয়ারটি অবশ্যই আগামী দিনেও এই শেয়ারটি প্রফিট টেকিং এর একটি সুযোগ সাধারণ বিনিয়োগকারীদের করে দেবে বলে আমি বিশ্বাস করি এবং এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। তো এই ছিল আইটিসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে পাওয়ার সেক্টরের বেশ কিছু রিকোয়েস্ট হয়েছে, তার মধ্যে থেকে আমি ইউনাইটেড পাওয়ার নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। তো আমরা দুঃখিত, আমি একটু ইউপিজিএল যেটা না, ইউপিজিএল, হ্যাঁ আমরা ইউনাইটেড পাওয়ার কে একটু দেখি। ইউনাইটেড পাওয়ার আজকে ডাউন ট্রেন্ডে ছিল। এই শেয়ারটি খুবই ভালো একটি ফান্ডামেন্টাল শেয়ার। শেয়ারটির ইপিএস তারপরে পি রেশিও সবকিছুই ভালো। আসলে যে শেয়ারগুলো ভালো বা সেই যে শেয়ারগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে তার মধ্যে ইউপিজিএল কিন্তু একটি ভালো শেয়ার। ইউপিজিএল এর যে ইপিএস বা যে ধরনের ক্যাশ ডিভিডেন্ড, তার যে পি রেশিও সবকিছু সাধারণ যারা বিনিয়োগ করে টেনশন মুক্ত যদি থাকতে চাই তাহলে এই ধরনের শেয়ারে বিনিয়োগ করলে টেনশন মুক্ত থাকা যায়। তো এই শেয়ারটির আমরা এই বছরের সাধারণ বিনিয়োগকারীদের 60% ক্যাশ ডিভিডেন্ড দিতে দেখেছি এবং একই সঙ্গে শেয়ারটির রেকর্ড ডেটে শেষ করে এসেছে, কিন্তু শেয়ারটির ভলিউম নাই, যেটির কারণে প্রাইস অ্যাকশন হচ্ছে না। একই সঙ্গে প্রাইজের যে ক্যাশ ডিভিডেন্ডকে কেন্দ্র করে যে এটা হয়েছে সেটার একটা প্রেসার রয়েছে। তো আশা করি শেয়ারটি ভালো করবে। শেয়ারটির ভলিউম হতে হবে, যদিও শেয়ারটি পাবলিকের কাছে 1,48,00,000 শেয়ার রয়েছে, কিন্তু সে তুলনায় শেয়ারটির ভলিউম নাই। একই সঙ্গে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে মুভমেন্ট সেটিও কিন্তু নাই। তো সবকিছু মিলিয়ে এই ধরনের শেয়ারগুলোতে প্রাইস অ্যাকশন এখন পর্যন্ত নাই। আমরা যদি একটু করে দেখি, আমরা শেয়ারটিতে দেখতে পাচ্ছি একটা সাপোর্ট রয়েছে, ভালো সাপোর্টে রয়েছে শেয়ারটি এবং এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে এবং এই শেয়ারটি আমরা ধরতে পারি 127 টাকা। এই লেভেল থেকে শুরু করে শেয়ারটিকে আমরা 126 টাকা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো এবং এখানে এসে শেয়ারটি ছোট ছোট দুই একটি গ্রিন ক্যান্ডেল করবে এবং কিছুদিন হয়তো 5-7 দিন বা এক সপ্তাহ এই শেয়ারটি এরকম একটা ছোট ছোট মুভমেন্টের মধ্যে দিয়েই থাকবে, যেহেতু শেয়ারটির ক্যাশ
পিরিয়ড শেষ করেছে। সুতরাং এই ইউপিজিএল নিয়ে এই মুহূর্তে বড় কোনো মুভমেন্ট আমরা হয়তো দেখতে পাবো না, তবে শেয়ারটি ভালো এবং এইখানে যারা বিনিয়োগ, এই প্রাইজে যাদের বিনিয়োগ রয়েছে তারা অবশ্যই আগামী দিনে ভালো প্রফিট টেক করতে পারবেন এবং এই শেয়ারটিকে হয়তো আমরা এই যে লেভেলে আপনারা দেখতে পাচ্ছেন 135 টাকা, এই লেভেলটা যদি শেয়ারটি ক্রস করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি অনেক ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে এবং সেই ক্ষেত্রে আমরা হয়তো শেয়ারটিকে এই 147 টাকা থেকে 100 সেকেন্ডলি যে টার্গেট সেই সেট করতে পারবো, 150 টাকা এই ধরনের একটি টার্গেট সেট করতে পারবো। তবে শেয়ারটি এখন যেটি সেল সিগন্যালে রয়েছে এবং শেয়ারটি আপাতত এই 130 টাকা থেকে 100 আমি যে প্রাইসটার কথা বললাম 130 টাকা 125 টাকা এই লেভেলটাতে শেয়ারটি কয়েকদিন থাকবে এবং তারপরে এই শেয়ারটি ভলিউম গেইন করলে শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং সেক্ষেত্রে তার শেয়ারটির প্রাইস হবে 139 টাকা এবং সেকেন্ড প্রাইস হবে 150 টাকা। তো এই ইউপিজিএল অর্থাৎ ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যারা আছেন বিনিয়োগে তাদেরকে বলবো আপনারা ভালো প্রফিট টেক করতে পারবেন এবং আপনাদের এই শেয়ারটি নিয়ে আপাতত টেনশনের কোনো কারণ দেখছি না, কারণ শেয়ারটি ফান্ডামেন্টালি অনেক ভালো একটা অবস্থানে রয়েছে। তার পি রেশিও, ইপিএস সহ তার কোয়ার্টার সবকিছুই সাধারণ বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক। এরপরে আপনাদের আরেকটি পাওয়ার সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সামিট পাওয়ার। সামিট পাওয়ারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজকে শেয়ারটির হাই হয়েছিল কত টাকা, 16 টাকা 20 পয়সা এবং শেয়ারটির লো ছিল 16 টাকা এবং এই শেয়ারটির আমরা পূর্বে দেখেছি ইয়ারলি যে হাই সেটি দেখেছিলাম 34 টাকা, কিন্তু এখন শেয়ারটির খুব বেশি আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি না এবং মুভমেন্টের না যে কারণ সেটি কি বলবো, সেটিকে যদি প্রধান কারণ যেটি দেখতে সেটি হচ্ছে আমাদের বাজারের যে তারল্য সংকট, মানি ফ্লো অর্থাৎ ইন্ডেক্সের নেগেটিভ প্রবণতা এবং হঠকারী সিদ্ধান্তর কারণেই শেয়ারটিতে বড়সড় আমরা মুভমেন্ট দেখি না এবং এই শেয়ারটির অনেক পাবলিক হোল্ডিং রয়েছে, প্রায় 15-16 কোটি শেয়ার রয়েছে। এছাড়াও শেয়ারটির যে টোটাল সংখ্যা সেটিও অনেক বেশি, তবে এই শেয়ারটি আমরা খুব বেশি ডাউন ট্রেন্ডে কখনোই দেখি না। এই ধরনের প্রাইজেই শেয়ারটিকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, তবে এখন যে অবস্থাতে রয়েছে অর্থাৎ আমরা সেপ্টেম্বর বা অক্টোবর থেকে যদি এই শেয়ারটি দেখি, মানে একটা লেভেলকেই সে রয়েছে অর্থাৎ এই 16 টাকা 15 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সে 17 টাকা অর্থাৎ 2 টাকা 50 পয়সার একটা 3 মাসের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই প্রায় 2.5 মাসের মতো সময় শেয়ারটি এই প্রাইজে রয়েছে। তবে এই শেয়ারটির যে মানে আলোচ্য বিষয় সেটি যদি আপনাদেরকে বলি, শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল অর্থাৎ 10%, এই ক্যাশটা কিন্তু শেয়ারটি ভালো দিয়েছে এবং এই অল্প দামে 10% ডিভিডেন্ড দেওয়া শেয়ারের বা ফান্ডামেন্টালি স্ট্রং যদি বলতে হয় তাহলে কিন্তু সামিট পাওয়ার অনেক ভালো একটি শেয়ার এবং এই শেয়ারটির পি রেশিও থেকে শুরু করে ইপিএস বলেন বা ন্যাব বলেন সব কিছুই কিন্তু ভালো। পাওয়ার সেক্টরের অধিকাংশ শেয়ারগুলোই কিন্তু আমরা এই রকমই দেখি। তো আমার কাছে যেটি মনে হয় যে সামিট পাওয়ারের প্রাইস অ্যাকশন এখন এই মুহূর্তে একটু অপেক্ষা করতে হবে প্রাইস অ্যাকশন হতে হলে, এবং এই প্রাইস অ্যাকশন অবশ্যই শেয়ারটির এই 18-19 টাকার যে ক্রসিং, 18 টাকার যে বাধা, এই বাধাটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে এবং সেই প্রাইস অ্যাকশন আমরা 22 টাকা পর্যন্ত দেখব। তো 18 টাকা এবং 22 টাকা এই 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 দুইটা প্রাইজের যে ইটা রয়েছে সেটিকে এই ভালোভাবে অতিক্রম করতে হবে এবং একই সঙ্গে এই শেয়ারটির যে আরএসআই সেটিও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে, সেটিও আপনারা লক্ষ্য করেছেন এবং এমএসিডি যেটি সেটি কিন্তু একেবারে মুখোমুখি অবস্থায় অর্থাৎ ব্লু রেখা অরেঞ্জ রেখা এই যে এটা এমএসিডি সেটিও কিন্তু একেবারে সেল সিগন্যাল দিয়ে রেখেছে। সুতরাং আপনি যারা এই শেয়ারটিতে বিনিয়োগে রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের অপেক্ষা করতে হবে এবং মুভমেন্ট যখন আসবে সেক্টর ওয়াইজ এবং পাওয়ার অ্যান্ড ফুয়েল সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্ট আসলে অবশ্যই
এই সামিট পাওয়ার অবশ্যই ভালো করবে। তো এই ছিল মূলত সামিট পাওয়ার নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনার এই পর্যায়ে আমি আপনাদের আরো কয়েকটি শেয়ারের রিকোয়েস্ট রয়েছে, তার মধ্যে একটি ব্যাংক নিয়ে রিকোয়েস্ট ছিল। আমি একটু ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আমরা সেটি ছিল হচ্ছে উত্তরা ব্যাংক। আমরা উত্তরা ব্যাংকের যে অবস্থা সেটি একটু দেখি। উত্তরা ব্যাংক একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্য দিয়ে রয়েছে, শেয়ারটির কোনো প্রাইস অ্যাকশন নেই। সুতরাং এই শেয়ার নিয়ে এখন বলার মতো কিছু নেই এবং আনসেলড অবস্থায় আজকে শেষ করেছে। দীর্ঘ এই ডিসেম্বর মাসে একদিনও শেয়ারটিতে কোনো প্রাইস অ্যাকশন হয়নি এবং এই উত্তরা ব্যাংকের যে ডিভিডেন্ড সংক্রান্ত যদি কথা বলতে হয় সেটি সেই দিয়েছে, ভালোই দিয়েছিল, 17%, 17.5% ক্যাশ দিয়েছিল এবং শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি ছিল 27 টাকা 80 পয়সা এবং ইয়ারলি যে লো সেটিও আপনারা জানেন 18 টাকা 80 পয়সা এবং শেয়ারটির পি রেশিও 4.32, ইপিএস ভালো এবং ন্যাব যথেষ্ট পরিমাণই ভালো, কিন্তু শেয়ারটির এই মুহূর্তে কোনো প্রাইস অ্যাকশন নেই। যেহেতু ব্যাংকিং সেক্টরে কোনো মুভমেন্ট নেই, ব্যাংকিংয়ের ভালো আমরা কোনো পারফরমেন্স দেখছি না এই মুহূর্তে, সুতরাং ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট আসলে অবশ্যই উত্তরা ব্যাংক প্রাইস অ্যাকশন করবে। একই সঙ্গে মানে সব দিক থেকেই ভালো, কিন্তু তার তারল্য যে সংকট, সেক্টর ওয়াইজ ব্যাংকিং সেক্টর, দেশের সার্বিক পরিস্থিতি সবকিছুর বিবেচনায় কিন্তু ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট নেয়। তো ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট যখন আসবে তখন শেয়ারটিতে অবশ্যই প্রাইস অ্যাকশন হবে। তো আমরা এর আগেও এই যে এখানে আপনারা যদি দেখেন যে শেয়ারটি কিন্তু এখানে 20 টাকা থেকে কিন্তু শেয়ারটি 22 টাকা 70 পয়সায় গিয়েছিল এবং এই যে এখান থেকে যদি দেখি 21 টাকা থেকে শেয়ারটিকে আমরা যেই 27 টাকা 20 পয়সায় দেখেছিলাম। সুতরাং সে যখন ভলিউম পায় এবং সেক্টর ওয়াইজ যখন ছোট ছোট মুভমেন্ট আসে তখন কিন্তু শেয়ারটি ভালো করে এবং এছাড়া শেয়ারটির যে ইপিএস সেটিও ভালো এসেছে। এখানে ফরেন ইনভেস্টর রয়েছে এই ব্যাংকটিতে এবং পাবলিক হোল্ডিংয়েও 34 কোটি শেয়ার রয়েছে। সবকিছু মিলিয়ে ব্যাংকের সব দিকই পজিটিভ থাকলেও এই প্রাইস অ্যাকশন এবং মার্কেট ইন্ডেক্সের অবস্থান ভালো না থাকায় শেয়ারটিতে এই এখন প্রাইস অ্যাকশন নেই এবং শেয়ারটি এই ডিসেম্বরে এখন পর্যন্ত আনচেঞ্জ অবস্থায় রয়েছে এবং এখানে যদি প্রাইস অ্যাকশন হয়েও থাকে তাহলে আমার কাছে যেটি মনে হয় সেটি 22 টাকা 20 পয়সা থেকে শুরু করে 22 টাকা এবং 21 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে এবং পরবর্তীতে শেয়ারটি যদি ভালো ভলিউম নিতে গেইন করতে পারে এবং তার মুভমেন্ট যদি পজিটিভ হয় তাহলে শেয়ারটি প্রাইস অ্যাকশন করবে। তো এই হচ্ছে মূলত উত্তরা ব্যাংক নিয়ে আমার আলোচনা। এরপরে অগ্নি নিয়ে আমার একটু রিকোয়েস্ট রয়েছে। অগ্নি সিস্টেম অগ্নি অগ্নিও আইটি সেক্টরে একটি ভালো শেয়ার। এই অগ্নিকে আমরা দেখেছি মার্কেট মুভমেন্টের ক্ষেত্রে অগ্নির একটা ভালো সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু এই মুহূর্তে অগ্নি সিস্টেমের যে প্রাইস অ্যাকশন সেটি কিন্তু আশা জাগানিয়া না এবং সে একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে এই অগ্নি সিস্টেমের যে আমরা যদি একটু পি রেশিওটা দেখে বলি সেটা হচ্ছে 20.31 এবং তার ইপিএস সেটি কিন্তু 1.28 এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএসটি এসেছে অগ্নি সিস্টেম লিমিটেডের সেটি কিন্তু ভালো 0.04 এবং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 4.80 অর্থাৎ প্রায় 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির পাবলিক হোল্ডিং কিন্তু টোটাল শেয়ার অর্থাৎ 7 কোটি থেকে কিন্তু 4.19 কোটি পাবলিক হোল্ডিং রয়েছে। শেয়ারটির ইয়ারলি হাই মোটামুটি অনেক ভালো ছিল, আমরা ইয়ারলি হাইটাকে দেখেছিলাম এই রিসেন্টে। এই আপনি যদি এখানে দেখেন এই অক্টোবরে কিন্তু শেয়ারটি ইয়ারলি হাই করে কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসে এবং এখন পর্যন্ত শেয়ারটি ডাউন ট্রেন্ডেই রয়েছে এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। সুতরাং আগামী দিনে এই শেয়ারটির ভালো করতে হলে অবশ্যই শেয়ারটির প্রাইস অ্যাকশন ভালো করতে হলে অবশ্যই শেয়ারটির সেক্টর ওয়াইজ মুভমেন্ট হতে হবে এবং তার যেহেতু ইপিএস ভালো এবং রেকর্ড ডেটও সামনের দিনে 17 তারিখে ডিসেম্বরের, সুতরাং শেয়ারটির রেকর্ড ডেটের আগে আমার কাছে মনে হয় একটা ছোটখাটো একটা মুভমেন্ট আসবে। এখন এই মুভমেন্টটা কেমন হবে সেটি জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যদি একটু এই দিকটাতে দেখি এই 29 টাকা এই লেভেলে হয়তো আমরা শেয়ারটি 29 টাকা
50 পয়সা থেকে 30 টাকার এই লেভেলটাতে হয়তো আমরা শেয়ারটির একটা মুভমেন্ট দেখতে পাবো তার রেকর্ড ডেটের আগে, এবং শেয়ারটির স্পট ডেটে কি ধরনের করে সেটিও আমাদের দেখতে হবে, যেহেতু শেয়ারটির এখনো সময় রয়েছে, রেকর্ড ডেটের বেশ কিছুদিন সময় আছে। সুতরাং শেয়ারটি এই মুহূর্তে আমার কাছে যেটি আমি যেটি দেখছি বা আপনারাও যেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে শেয়ারটি এখন পর্যন্ত কিন্তু বাই মুডে রয়েছে। সুতরাং শেয়ারটিকে অবজার্ভ করতে পারেন এবং তার যে হিস্টোগ্রামের যে বার সেটিও কিন্তু গ্রিন। সুতরাং এই বিষয়গুলো দেখে আপনারা শেয়ারটিতে বিনিয়োগ করবেন এবং এই লেভেলে আমরা শেয়ারটিকে রেকর্ড ডেটের আগে দেখতে পাবো। তো এই অগ্নি সিস্টেম নিয়ে পূর্বেও আমি আমার চ্যানেলে আলোচনা করেছিলাম, সুতরাং আপনারা নিশ্চয়ই সেই আলোচনাটিও শুনেছেন। তো যার কারণে অগ্নি সিস্টেম নিয়ে তেমন কিছু বলারও নাই। সুতরাং অগ্নি সিস্টেম যারা বাই 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 আছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন, ভালো হবে ইনশাল্লাহ। এরপরে আমার কাছে কি বলে যে সাউথ বাংলা একটি ব্যাংকিং সেক্টর একটি শেয়ার নিয়ে আলোচনা রয়েছে, সেটিও আমরা একটু দেখি। এসবি আমরা সাউথ বাংলাকেও দেখতে পাচ্ছি একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে এবং এই শেয়ারটিও তেমন কোনো প্রাইস অ্যাকশন এই মুহূর্তে নাই, অর্থাৎ আজকের যে প্রাইস 7 টাকা 80 পয়সা, এবং এইখানে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি যে তার হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু ধূসর হয়ে আসছে এবং ছোট, এবং তার যে মুভিং এভারেজের অবস্থান সেটিও কিন্তু খুব কাছাকাছি রয়েছে প্রাইজের, 7 টাকা 80 পয়সা এবং 7 টাকা 74। সুতরাং শেয়ারটিতে আমরা সামনের দিনে সেল সিগন্যালিও দেখতে পাবো, এবং এই শেয়ারটি যদি প্রাইস অ্যাকশন যদি বলেন তাহলে আমি বলবো যে 8 টাকা এই লেভেলটাতে শেয়ারটি ক্রস করতে হবে সাকসেসফুলি, এবং সেটি ক্রস করে যদি 8 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দেয় এবং পরবর্তীতে যদি সে 8 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটির এভাবে ধাপে ধাপে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। শুধু শেয়ারটির কিন্তু যে ভলিউম আমরা জানি যে অন্যান্য যেই ব্যাংকিং সেক্টরে যে ধরনের ভলিউম হয় সে তুলনায় কিন্তু শেয়ারটিতে ভালো কোনো ভলিউমও নাই, এবং শেয়ারটিকে কিন্তু প্রায় 12,50,00,000 শেয়ার কিন্তু সাধারণ পাবলিক হোল্ডিংয়ে রয়েছে। সুতরাং এই শেয়ারটিতে প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই তার হতে হবে, ভলিউম বৃদ্ধি পেতে হবে এবং ব্যাংকিং সেক্টরের যে তারল্য সংকট সেটি কাটতে হবে। সুতরাং এই সাউথ বাংলা এগ্রিকালচারের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমাদেরকে এটি লক্ষ্য রাখতে হবে যে তার ভলিউম বৃদ্ধি পায় কিনা, একই সঙ্গে ব্যাংকিং সেক্টরে ভালো যদি মুভমেন্ট আসে অবশ্যই সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এই 8 টাকা 70 পয়সা এই লেভেলটিতে আমরা দেখতে পাবো। এই শেয়ারটির কিন্তু ইয়ারলি হাই ছিল 13 টাকা 90 পয়সা। সুতরাং শেয়ারটি এই লেভেলে যদি আসতে হয় তাহলে কিন্তু শেয়ারটির অবশ্যই ভালো এই ভলিউম গেইন করতে হবে, একই সঙ্গে তার যে ইপিএস গুলো সেগুলো পজিটিভ আসতে হবে। সুতরাং শেয়ারটি যেহেতু গত বছর 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, এবছর যদি ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় সামনে যেহেতু সময় আসবে এই মার্চ এপ্রিলের দিকে, তো সুতরাং তখন হয়তো আমরা এই শেয়ারটিকে আর একটু ভালো অবস্থানে দেখব। তো এই হচ্ছে মূলত সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক নিয়ে কমার্স ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি সকলে আপনারা ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই আলোচনা শোনার জন্য। একই সঙ্গে আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের স্টক নিয়ে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।